2001 সালের 11ই সেপ্টেম্বর একটা সাধারণ মঙ্গলবার। পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে দিনটা ছিল অন্য সব দিনের মতোই। নিউ ইয়র্কে হাজার হাজার মানুষ অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। কেউ কফির কাপ হাতে কর্মস্থলে পৌঁছেছে, কেউ লিফটে উঠে শততলারও উপরে নিজের ডেস্কে বসেছে। কিন্তু সেই সকালেই মাত্র কয়েক ঘন্টার মধ্যে এমন একটা ঘটনা ঘটতে চলেছিল যা শুধু আমেরিকাকেই নয়, পুরো পৃথিবীর ইতিহাসকে দুই ভাগে ভাগ করে দেবে। সকাল 8:46। হঠাৎ করেই একটা বিশাল যাত্রীবাহী বিমান ঘন্টায় প্রায় 700 কিলোমিটার বেগে আঘাত হানে বিশ্বের অন্যতম বিখ্যাত ভবন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে। প্রথমে সবাই ভেবেছিল হয়তো এটা একটা ভয়াবহ দুর্ঘটনা, কিন্তু মাত্র 17 মিনিট পরে আরেকটা বিমান সরাসরি আঘাত করে দ্বিতীয় টাওয়ারে। সেই মুহূর্তে পুরো পৃথিবী বুঝে যায় এটা কোনো দুর্ঘটনা নয়, আমেরিকার মাটিতে শুরু হয়েছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলাগুলোর একটা। পরবর্তী 2 ঘন্টায় 4টে যাত্রীবাহী বিমান ছিনতাই করা হয়, নিউ ইয়র্কের আকাশে ধোঁয়ায় ঢেকে যায়, পেন্টাগনে আঘাত হানে আরেকটা বিমান, আর হাজার হাজার মানুষ জীবনের জন্য লড়াই করতে থাকে। কেউ শত শত তলা থেকে নামার চেষ্টা করছে, কেউ শেষবারের মতো পরিবারের সদস্যকে ফোন করে বলছে আমি তোমাকে ভালোবাসি। কেউ জানলার পাশে দাঁড়িয়ে এমন এক সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যা কল্পনা করাও অসম্ভব। মাত্র কয়েক ঘন্টার মধ্যে প্রায় 3000 নিরপরাধ মানুষ প্রাণ হারায়, লক্ষ লক্ষ মানুষের জীবন চিরতরে বদলে যায়, আর পৃথিবী প্রবেশ করে এক নতুন যুগে, ওয়ার অন টেরর। আফগানিস্তান যুদ্ধ, ইরাক যুদ্ধ, কড়া বিমানবন্দর নিরাপত্তা, বিশ্বজুড়ে নজরদারি এবং এমন এক ভূরাজনৈতিক বাস্তবতায় যার প্রভাব আজও শেষ হয়নি। কিন্তু প্রশ্ন হলো, এই হামলা পরিকল্পনা করেছিল কারা? কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা সেই দিন এতটা অসহায় হয়ে পড়েছিল? আর আজ 2 দশকেরও বেশি সময় পরে 9/11-এর সেই আগুন কি সত্যিই নিভে গেছে, নাকি তার ছায়া এখনও বিশ্ব রাজনীতির প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপর পড়ে আছে? আজকের এই ভিডিওতে আমরা ফিরে যাব ইতিহাসের সেই ভয়াবহ সকালে। ঘন্টায় ঘন্টায় নয়, মিনিটে মিনিটে অনুসরণ করব কিভাবে ঘটেছিল 9/11-এর হামলা, জানবো এর পেছনে দীর্ঘ ইতিহাস, রাজনৈতিক প্রেক্ষাপট, আল কায়দার উত্থান, আমেরিকার প্রতিক্রিয়া, আফগানিস্তান ও ইরাক যুদ্ধ, এবং কিভাবে এই একটি দিন পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে বদলে দিয়েছিল। কিন্তু এটা শুধু একটা সন্ত্রাসী হামলার গল্প নয়, এটা এমন একটা দিনের গল্প যে দিনটা আধুনিক শিল্পের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী প্রায় অর্ধ শতাব্দী ধরে দুটি শক্তিধর দেশের প্রতিযোগিতার মধ্যে ছিল। একদিকে ছিল যুক্তরাষ্ট্র, অন্যদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন। এই প্রতিযোগিতাকে বলা হয় কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ। এটা সরাসরি যুদ্ধ ছিল না, বরং রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক এবং আদর্শগত প্রতিযোগিতা ছিল। একদিকে ছিল পুঁজিবাদী ব্যবস্থা যার নেতৃত্বে ছিল যুক্তরাষ্ট্র, অন্যদিকে ছিল সমাজতান্ত্রিক বা কমিউনিস্ট ব্যবস্থা যার নেতৃত্বে ছিল সোভিয়েত ইউনিয়ন। এই সময় পৃথিবীর অনেক দেশ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা, মহাকাশ অভিযান, গোয়েন্দা সংস্থার গোপন অভিযান, প্রক্সি যুদ্ধ সবকিছুই এই ঠান্ডা যুদ্ধের অংশ ছিল। কিন্তু 1980-র দশকের শেষ দিকে সোভিয়েত ইউনিয়নের অর্থনীতি মারাত্মক দুর্বল হয়ে পড়ে। আফগানিস্তানের দীর্ঘ যুদ্ধ, সাময়িক ব্যয়ের চাপ এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট দেশটিকে বিপর্যস্ত করে। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়। একসময় বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রটি ভেঙে তৈরি হয় 15টি স্বাধীন দেশ, যার মধ্যে রাশিয়া সবচেয়ে বড়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর পৃথিবীতে আর যুক্তরাষ্ট্রের সমকক্ষ কোনো বৈশ্বিক শক্তি ছিল না। এই সময়কে অনেক গবেষক ইউনিপোলার মুভমেন্ট বলে অভিহিত করেন। যুক্তরাষ্ট্রের অর্থনীতি ছিল বিশ্বের সবচেয়ে বড়, সামরিক শক্তি ছিল অতুলনীয়, ডলার ছিল বৈশ্বিক অর্থনৈতিক কেন্দ্র, ন্যাটো জোটে আমেরিকার নেতৃত্ব আরও শক্তিশালী হয়। বিশ্ব রাজনীতিতে অধিকাংশ বড় সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রভাব ছিল অত্যন্ত বেশি। 1990-এর দশকেই সাধারণ মানুষের হাতে ইন্টারনেট পৌঁছাতে শুরু করে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনপ্রিয়তা বাড়ে, ইমেল মানুষের যোগাযোগের ধরন বদলে দেয়। 1979 সালের ডিসেম্বর মাসে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে সেনা পাঠায়। সোভিয়েত নেতৃত্বের আশঙ্কা ছিল আফগানিস্তানের তৎকালীন কমিউনিস্ট সরকার ক্ষমতা হারাতে পারে, তাই তারা সেই সরকারকে টিকিয়ে রাখতে সামরিক হস্তক্ষেপ করে। কিন্তু আফগানিস্তানের বহু মানুষ বিদেশি সেনা উপস্থিতি মেনে নেননি। দেশ জুড়ে বিভিন্ন ইসলামপন্থী ও উপজাতীয় প্রতিরোধ গোষ্ঠী গড়ে ওঠে, যাদের সম্মিলিত মুজাহিদিন বলা হয়। তারা একক সংগঠন ছিল না, বরং বিভিন্ন নেতা, অঞ্চল ও মতাদর্শ ভিত্তিক একাধিক গোষ্ঠীর সমষ্টি ছিল। যুক্তরাষ্ট্র মুজাহিদিনকে সমর্থন করেছিল, কেন জানেন? এটা ধর্মীয় কারণে নয়, বরং ঠান্ডা যুদ্ধের ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় অংশ ছিল। যুক্তরাষ্ট্র চাইছিল সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়ুক। এই নীতির অংশ হিসাবে সিআইএর মাধ্যমে অপারেশন সাইক্লোন নামে পরিচিত একটা কর্মসূচিতে বিভিন্ন মুজাহিদিন গোষ্ঠীকে অর্থ, অস্ত্র ও অন্যান্য সহায়তা দেওয়া হয়। এই সহায়তা প্রধানত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর মাধ্যমে বিতরণ করা হতো। পাকিস্তান ছিল এই পুরো নেটওয়ার্কের অন্যতম প্রধান কেন্দ্র। লাখ লাখ আফগান শরণার্থী পাকিস্তানে আশ্রয় নেয়। সীমান্তবর্তী এলাকায় বহু প্রশিক্ষণ শিবির গড়ে ওঠে। পাকিস্তানের আইএসআই বিভিন্ন মুজাহিদিন গোষ্ঠীর কাছে বিদেশি সহায়তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সময় আফগানিস্তানে আসে সৌদি আরবের এক ধনী পরিবারের সন্তান ওসামা বিন লাদেন।
তিনি সৌদি আরবের প্রভাবশালী বিন লাদেন পরিবারের সদস্য ছিলেন, যাদের নির্মাণ ব্যবসা থেকে বিপুল সম্পদ ছিল। শুরুতে তিনি মূলত অর্থ, যন্ত্রপাতি এবং লজিস্টিক সহায়তা দেওয়ার কাজে যুক্ত ছিলেন। তিনি বিদেশে স্বেচ্ছাসেবকদের যাতায়াত, আবাসন নির্মাণ কাজ এবং বিভিন্ন সহায়ক অবকাঠামো তৈরিতে ভূমিকা রাখেন। সময়ের সঙ্গে তিনি আরও উগ্র ইসলামপন্থী মতাদর্শ গ্রহণ করেন এবং আন্তর্জাতিক জিহাদের ধারণাকে সমর্থন করতে থাকেন। দীর্ঘ প্রায় 10 বছরের যুদ্ধের পর 1989 সালে সোভিয়েত সেনারা আফগানিস্তান থেকে প্রত্যাহার শুরু করে। যদিও পরে আফগানিস্তানে গৃহযুদ্ধ চলতে থাকে, অনেক মুজাহিদিন যোদ্ধা এবং তাদের সমর্থক এই ঘটনাকে নিজেদের বড় বিজয় হিসেবে দেখেন। 1988 সালের দিকে ওসামা বিন লাদেন ও তার সহযোগীরা একটা আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলেন, যার লক্ষ্য ছিল বিভিন্ন দেশের উগ্রপন্থী স্বেচ্ছাসেবকদের সংগঠিত করা। পরে এই নেটওয়ার্কই আল কায়দা নামে পরিচিত হয়। আল কায়দা আরবি শব্দ, যার অর্থ ভিত্তি, ঘাঁটি বা দ্য বেস। আল কায়দা একটা আন্তর্জাতিক জিহাদি সংগঠন হিসেবে নিজেদের উপস্থাপন করত। তাদের লক্ষ্য ছিল সহিংসতার মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন আনা, এবং তারা যেসব সরকারকে অ-ইসলামিক বা পশ্চিমা প্রভাবাধীন মনে করত তাদের বিরুদ্ধে লড়াই করা। এই ব্যাখ্যা মূলধারার ইসলামী চিন্তার প্রতিনিধিত্ব করে না। বিশ্বের অধিকাংশ মুসলিম আল কায়দার সহিংস মতাদর্শ প্রত্যাখ্যান করে। সংগঠনটি বিভিন্ন দেশ থেকে সমর্থক সংগ্রহ করত। আফগানিস্তানের প্রশিক্ষণ শিবিরে অস্ত্র, বিস্ফোরক, গেরিলা কৌশল এবং আদর্শগত শিক্ষা দেওয়া হতো। অর্থের উৎস হিসেবে ব্যক্তিগত সম্পদ, কিছু বেসরকারি অনুদান, ব্যবসায়িক নেটওয়ার্ক এবং বিভিন্ন আর্থিক চ্যানেল ব্যবহার করা হতো। 1996 সালে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর ওসামা বিন লাদেন আফগানিস্তানে ফিরে আসেন। তালেবান সরকার তাকে আশ্রয় দেয়। ওসামা বিন লাদেন বিভিন্ন সময় প্রকাশিত বক্তব্য, সাক্ষাৎকার এবং ঘোষণায় যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করার কয়েকটা কারণ তুলে ধরেন। এগুলো ছিল তাদের নিজের দাবি ও ব্যাখ্যা। গবেষকরা এর পাশাপাশি আরও বিস্তৃত রাজনৈতিক, ঐতিহাসিক ও আদর্শগত কারণ নিয়েও আলোচনা করেন। 1990 থেকে 91 সালের গালফ ওয়ারে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক জোট ইরাকি বাহিনীকে কুয়েত থেকে সরিয়ে দেয়। বিন লাদেন এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকায় তীব্র বিরোধিতা করে এবং দাবি করে মুসলিম দেশগুলোর নিরাপত্তা মুসলিমরাই নিশ্চিত করা উচিত ছিল। যুক্তরাষ্ট্র বহু দশক ধরে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। বিন লাদেন তার বিবৃতিগুলোকে প্যালেস্তাইন ইস্যু এবং ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনকে বারবার উল্লেখ করেন। তিনি এটিকে মুসলিমদের বিরুদ্ধে অন্যায় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেন। 1996 সালে ওসামা বিন লাদেন একটা ঘোষণাপত্র প্রকাশ করেন, যেখানে তিনি সৌদি আরবে অবস্থানরত মার্কিন বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের আহ্বান জানান। 1998 সালে ওয়ার্ল্ড ইসলামিক ফ্রন্ট নামে প্রকাশিত এক ঘোষণায় বিন লাদেন ও তার সহযোগীরা মার্কিন নাগরিক ও সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হামলার আহ্বান জানায়। 1993 সালের 26 ফেব্রুয়ারি নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নিচে পার্কিং গ্যারেজে একটা ট্রাক বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের উদ্দেশ্য ছিল একটা টাওয়ারকে অন্যটির উপর ফেলে দিয়ে ব্যাপক প্রাণহানি ঘটানো। এই পরিকল্পনা সফল হয়নি, কিন্তু বিস্ফোরণে 6 জন নিহত এবং 1000-এর বেশি মানুষ আহত হয়। এই হামলা যুক্তরাষ্ট্রে প্রথমবার বুঝিয়ে দেয় যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার একটা প্রতীকী লক্ষ্যবস্তু। তদন্তে আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম উঠে আসে এবং নিরাপত্তা সংস্থাগুলো উপলব্ধি করে যে ভবিষ্যতে আরও বড় হামলার আশঙ্কা রয়েছে। 1980 দশকের শেষ ভাগে সোভিয়েত আফগান যুদ্ধের অভিজ্ঞতা থেকে জন্ম নেয় আল কায়দা। সংগঠনটির লক্ষ্য ছিল নিজেদের মতাদর্শ অনুযায়ী বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করা এবং যুক্তরাষ্ট্রকে প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করা। 1990 দশকে সংগঠনটি আফগানিস্তানের নিরাপদ আশ্রয়ের, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক যোগাযোগের নেটওয়ার্ক গড়ে তোলে। বিভিন্ন দেশ থেকে আসা সদস্যদের মাধ্যমে এটা ধীরে ধীরে একটা বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়। 1998 সালের 7 আগস্ট আফ্রিকার 2 দেশ কেনিয়া এবং টানজানিয়ার যুক্তরাষ্ট্রের দূতাবাসে সম্মিলিত বিস্ফোরণ ঘটে। 2000 সালের অক্টোবরে ইয়েমেনের এডেন বন্দরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস কোলে আত্মঘাতী হামলা চালানো হয়। এই হামলায় 17 জন মার্কিন নৌসেনা নিহত হয় এবং জাহাজটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। তদন্তে আল কায়দার সংশ্লিষ্ট প্রমাণ পাওয়া যায়। এই ঘটনা দেখিয়ে দেয় যে সংগঠনটি শুধু স্থলভাগে নয়, সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধেও আঘাত হানতে সক্ষম। 1990 দশকের শেষ দিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বুঝতে পারে যে আল কায়দা ক্রমশ বড় হুমকিতে পরিণত হচ্ছে। সিআইএ বহু বছর ধরে ওসামা বিন লাদেনকে নজরদারিতে রেখেছিল। তার অবস্থান, যোগাযোগ এবং সংগঠনের সম্প্রসারণ সম্পর্কে তথ্য সংগ্রহ হচ্ছিল। শুধু একজন ব্যক্তিকে খুঁজে পাওয়াই ছিল না সবচেয়ে বড় সমস্যা। আল কায়দা ছিল বিকেন্দ্রীভূত একটা নেটওয়ার্ক। বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সদস্য, গোপন যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় সহযোগীদের কারণে গোয়েন্দা সংস্থাগুলোর জন্য সম্পূর্ণ চিত্র একত্র করা কঠিন হয়ে পড়েছিল। পরে তদন্তে দেখা যায় বিভিন্ন সংস্থার কাছে আংশিক তথ্য থাকলেও সেগুলো সময়মতো একত্রিত করা যায়নি। মোহাম্মদ আত্তাকে তদন্তকারীরা এই হামলার প্রধান সমন্বয়কারীদের একজন হিসেবে চিহ্নিত করেন। তিনি মিশরের নাগরিক ছিলেন এবং উচ্চশিক্ষা লাভ করেছিলেন। 11 সেপ্টেম্বরের সকালটি ছিল একেবারে স্বাভাবিক। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ও বোস্টনের মানুষ প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কেউ কফি খাচ্ছিল, কেউ স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কেউ আবার বিমানবন্দরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছিল। ঠিক এই সময় থেকেই আল কায়দার 19 জন হাইজ্যাকার তাদের বহু বছরের পরিকল্পনার শেষ ধাপ শুরু করে। তারা 4টি ভিন্ন বিমানবন্দরে ভাগ হয়ে যায়। বেশিরভাগ হাইজ্যাকার বোস্টনের লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায়। অন্যরা ওয়াশিংটন ড্যালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং নিউ ইয়র্কের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যায়।
তখনকার নিরাপত্তা ব্যবস্থা বর্তমানের তুলনায় অনেক দুর্বল ছিল। যাত্রীদের জুতোর পরীক্ষা করা হতো না, তরল পদার্থ নিয়ে বিশেষ নিয়ম ছিল না, আর ছোট ব্লেড বা বক্স কাটার বহন করাও ক্ষেত্রে অনুমোদিত ছিল। হাইজ্যাকাররা সাধারণ ব্যবসায়ীদের যাত্রীর মতো পোশাক পরে স্বাভাবিক আচরণ করে নিরাপত্তা পার হয়ে যায়। কারো মনে সামান্যতম সন্দেহ জাগেনি। ফ্লাইট 11 ছিল বোয়িং 767 বিমান। রুট ছিল বোস্টন থেকে লস অ্যাঞ্জেলেস। বিমানে ছিল মোট 92 জন এবং এর মধ্যে 11 জন ক্রু এবং 81 জন যাত্রী, সঙ্গে 5 জন হাইজ্যাকার। সকাল 7:59 বিমানটি টেক অফ করে। ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট 175 ছিল বোয়িং 767। রুট ছিল বোস্টন থেকে লস অ্যাঞ্জেলেস। মোট 65 জন মানুষ ছিল। সকালে 8:14 বিমানটি টেক অফ করে। আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 77 ছিল বোয়িং 757। রুট ছিল ওয়াশিংটন ডালাস থেকে লস অ্যাঞ্জেলেস। মোট 64 জন ছিল। সকাল 8:20 টেক অফ করে। ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট 93, এটি বোয়িং 757। রুট ছিল নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো। সকালে খারাপ আবহাওয়ার কারণে এটা প্রায় 42 মিনিট দেরিতে টেক অফ করে। সকাল 8:46:40। আমেরিকান এয়ারলাইন ফ্লাইট 11 ঘন্টায় প্রায় 790 কিলোমিটার গতিতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারের 93 থেকে 99 তলার মাঝামাঝি অংশে আঘাত করে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে হাজার হাজার লিটার জেট ফুয়েল আগুনে বিস্ফোরিত হয়। পুরো ভবন কেঁপে ওঠে। শত শত মানুষ সঙ্গে সঙ্গে মারা যায়। লিফটগুলো ছিঁড়ে নিচে পড়তে থাকে। অনেক সিঁড়ি ধসে পড়ে। উপরের তলাগুলো শত শত মানুষ সম্পূর্ণ আটকে যায়। সবকিছু বদলে যায় মাত্র 17 মিনিট পরে। ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট 175 ঘন্টায় প্রায় 950 কিলোমিটার গতিতে সাউথ টাওয়ারের 77 থেকে 85 তলার মাঝামাঝি অংশে আঘাত করে। এই দৃশ্য কোটি কোটি মানুষ লাইভ টেলিভিশনে দেখে। বিশ্ব ইতিহাসে এটি প্রথম বড় সন্ত্রাসী হামলা যা লক্ষ লক্ষ মানুষ সরাসরি সম্প্রচারে প্রত্যক্ষ করেছিল। এবার আর কারো সন্দেহ রইল না, এটা দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত সন্ত্রাসী হামলা। পুরো আমেরিকা বুঝে যায় দেশটা যুদ্ধের মুখোমুখি। আমেরিকান এয়ারলাইন ফ্লাইট 77 হঠাৎ করে ঘুরে এসে ঘন্টায় প্রায় 850 কিলোমিটার গতিতে পেন্টাগনের পশ্চিমে অংশে আঘাত করে। পেন্টাগন বিশ্বের অন্যতম সুরক্ষিত সামরিক ভবন। তবুও সেই বিশাল বিমান ভবনের ভেতরে ঢুকে পড়ে। ভয়াবহ বিস্ফোরণ হয়। অনেক অফিস ধসে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সামরিক কর্মকর্তা ও কর্মচারীরা ধ্বংসস্তূপে আটকা পড়ে। দ্বিতীয় আঘাতের মাত্র 56 মিনিট পরে সাউথ টাওয়ার সম্পূর্ণ ধসে পড়ে। ইস্পাতের কাঠামো জেট ফুয়েলের আগুনে দুর্বল হয়ে পড়েছিল। তারপরে একের পর এক তলা নিচে ভেঙে পড়তে থাকে। মাত্র প্রায় 10 সেকেন্ডের মধ্যে 110 তলা ভবনটি মাটিতে মিশে যায়। পুরো ম্যানহাটন ধুলোর কালো মেঘে ঢেকে যায়। মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সেদিন ওয়াশিংটনে ছিলেন না। তিনি ফ্লোরিডায় সারাসোটা শহরে ইমা ই ব্রুকার এলিমেন্টারি স্কুলে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল শিশুদের সামনে শিক্ষা বিষয়ে একটা অনুষ্ঠান করা। সকাল 8টার কিছু পরে তিনি স্কুলে পৌঁছান। সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তিনি একটা শ্রেণীকক্ষে বসে শিশুদের বই পড়া শুনছিলেন। ঠিক সেই সময় নিউ ইয়র্কে প্রথম বিমান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে আঘাত করে। প্রথমে অনেকেই মনে করেছিল এটা একটা দুর্ঘটনা। প্রেসিডেন্টকে সংক্ষেপে জানানো হয়েছিল যে একটা বিমান ভবনে আঘাত করেছে। তখনও কেউ বুঝতে পারেনি এটা সমর্থিত সন্ত্রাসী হামলা। প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ অ্যান্ড্রু কার শ্রেণীকক্ষে ঢুকে ধীরে প্রেসিডেন্টের কানে বলেন, "আ সেকেন্ড প্লেন হিট দ্য সেকেন্ড টাওয়ার, আমেরিকা ইজ আন্ডার অ্যাটাক।" এই কয়েকটা বাক্য ইতিহাসের অন্যতম বিখ্যাত মুহূর্ত। বুশ প্রায় 7 মিনিট শ্রেণীকক্ষে বসে থাকেন। পরে এ নিয়ে অনেক সমালোচনা হয়। কেউ বলেন তিনি শান্ত থাকার চেষ্টা করছিলেন, আবার অনেকে বলেন তার অবিলম্বে সরে যাওয়া উচিত ছিল। প্রেসিডেন্টকে দ্রুত গাড়িতে করে সারাসোটা ব্র্যান্ডন এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে অপেক্ষা করছিল মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স 1। বিমানটি সঙ্গে সঙ্গে আকাশে উড়ে যায়, কিন্তু কোথায় যাবে সেটাও তখন নিশ্চিত ছিল না, কারণ তখনও জানা যায়নি আর কতগুলো বিমান ছিনতাই হয়েছে। এয়ারফোর্স 1 প্রথমে লুইজিয়ানার বার্কসডেলে এয়ারফোর্স বেসে যায়, এরপর নেভাস্কার অফরুট এয়ারফোর্স বেসে। কেন? কারণ গোয়েন্দা সংস্থা নিশ্চিত হতে পারছিল না প্রেসিডেন্টকেও টার্গেট করা হয়েছে কিনা। রাষ্ট্রপতিকে এমন জায়গায় রাখা হচ্ছিল যেখানে পারমাণবিক যুদ্ধের সময়ও নিরাপদ থাকা সম্ভব। ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেন, "আমরা আমেরিকার পাশে আছি।" রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমবেদনা জানান। ফ্রান্স, জার্মানি, জাপান, ভারত সহ প্রায় সব দেশ শোক প্রকাশ করে। এমনকি বহু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশও হামলার নিন্দা জানায়। FAA ইতিহাসে প্রথমবার পুরো যুক্তরাষ্ট্রের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। প্রায় 4500-র বেশি বিমানকে অবিলম্বে অবতরণের নির্দেশ দেওয়া হয়। বিদেশ থেকে আসা শত শত বিমানকে কানাডা ও অন্যান্য দেশে ঘুরিয়ে দেওয়া হয়। এত বড় পরিসরে বেসামরিক বিমান চলাচল বন্ধ হওয়া আগে কখনো ঘটেনি। 9/11-এর কয়েকদিন পর প্রেসিডেন্ট বুশ ঘোষণা করেন, এটা শুধু কয়েকজন সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযান নয়, এটা হবে দীর্ঘমেয়াদী ওয়ার অন টেরর। তিনি বলেন, "আইদার ইউ আর উইথ আস অর ইউ আর উইথ দ্য টেররিস্ট।" এই নীতি পরবর্তী 2 দশকে মার্কিন পররাষ্ট্র নীতিকে প্রভাবিত করে। আমেরিকার দাবি ছিল আল কায়দার নেতা ওসামা বিন লাদেন আফগানিস্তানে অবস্থান করছেন এবং তালেবান সরকার তাকে আশ্রয় দিচ্ছে। তাই যুক্তরাষ্ট্র 3টি প্রধান লক্ষ্য নির্ধারণ করে: আল কায়দা ধ্বংস করা, তালেবান সরকারকে ক্ষমতা থেকে সরানো, ওসামা বিন লাদেনকে জীবিত বা মৃত অবস্থায় আটক করা। 7ই অক্টোবর 2001 সালে যুক্তরাজ্য আফগানিস্তানে বিমান হামলা শুরু করে। এরপর বিশেষ বাহিনী ও নর্দার্ন অ্যালায়েন্সের সহায়তায় স্থল অভিযান চালানো হয়।
অল্প সময়ের মধ্যে কাবুল সহ বড় শহরগুলো তালেবানের নিয়ন্ত্রণে বেরিয়ে আসে। 9/11-এর পর যুক্তরাষ্ট্র সরকার অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে 2002 সালে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি গঠন করে। বিভিন্ন সংস্থাকে একত্র করে সীমান্ত নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, জরুরি ব্যবস্থাপনা এবং সন্ত্রাস বিরোধী সমন্বয় বাড়ানো হয়। 2001 সালে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন গঠন করা হয়। এর দায়িত্ব হয় যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিচালনা করা। আজও বিমানবন্দরের যাত্রীদের যে নিরাপত্তা পরীক্ষা করা হয় তার বড় অংশই পরিবর্তনের ফল। সরকার এমন একটা তালিকা তৈরি করে যেখানে থাকা ব্যক্তিরা নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচিত হয়ে বাণিজ্যিক বিমানে ভ্রমণ করতে পারেন না। এই নিয়ে স্বচ্ছতা ও ভুল পরিচয়ের অভিযোগ সময় সময় উঠেছে। 2001 সালে অক্টোবরে ইউএসএ প্যাট্রিয়ট অ্যাক্ট পাস হয়। এর মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে নজরদারি, তথ্য সংগ্রহ এবং সন্ত্রাসবাদ সংক্রান্ত তদন্তে বিস্তৃত আইনি ক্ষমতা দেওয়া হয়। সমর্থকদের মতে এটা ভবিষ্যতে হামলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ছিল, আর সমালোচকদের মতে এতে নাগরিক স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তার উপর অতিরিক্ত হস্তক্ষেপের ঝুঁকি তৈরি হয়। 2001 সালের 11 সেপ্টেম্বর হামলার পর যুক্তরাষ্ট্রের 1 নম্বর লক্ষ্য হয়ে ওঠে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে জীবিত বা মৃত অবস্থায় খুঁজে বের করা। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ঘোষণা করেন যে এই যুদ্ধ শেষ হবে না যতক্ষণ পর্যন্ত হামলার মূল পরিকল্পনাকারীদের বিচারের আওতায় না আনা হয়। শুরু হয় ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ও দীর্ঘ গোয়েন্দা অভিযান। হাজার হাজার সিআইএ কর্মকর্তা, এফবিআই এজেন্ট, এনএসএ বিশ্লেষক, সামরিক গোয়েন্দা এবং মিত্র দেশগুলোর গোয়েন্দা সংস্থা একসঙ্গে কাজ শুরু করে। আফগানিস্তান, পাকিস্তান, ইয়েমেন, সৌদি আরব সহ বহু দেশে গোপন নজরদারি চালানো হয়। 2001 সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ধারণা ছিল ওসামা আফগানিস্তানের তোড়াবোড়া পাহাড়ি এলাকায় লুকিয়ে আছে। মার্কিন বিমান বাহিনী টানা বোমাবর্ষণ শুরু করে। স্থানীয় আফগান যোদ্ধাদেরও ব্যবহার করা হয় তাদের ঘিরে ফেলতে। কিন্তু দুর্গম পাহাড়, অসংখ্য গুহা এবং পাকিস্তানের সীমান্ত খুব কাছাকাছি হওয়ায় ওসামা পালিয়ে যেতে সক্ষম হয়। অনেক মার্কিন কর্মকর্তা পরে স্বীকার করেন তখন আরও বেশি সেনা ব্যবহার করলে হয়তো ওসামাকেই তখনই ধরা সম্ভব হতো। এই ব্যর্থতার পর তিনি কার্যত পৃথিবীর সবচেয়ে বড় অদৃশ্য মানুষ হয়ে ওঠেন। পরবর্তী কয়েক বছর সিআইএ শত শত সূত্র যাচাই করে। অনেকেই দাবি করত তারা ওসামাকে কোথাও দেখেছে, কিন্তু প্রায় সব তথ্যই ভুল প্রমাণিত হয়। মার্কিন বাহিনী আল কায়দার বহু নেতা গ্রেপ্তার করে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কেউই ওসামার অবস্থান স্পষ্টভাবে জানাতে পারেনি। তিনি মোবাইল ফোন ব্যবহার করতেন না, ইন্টারনেট ব্যবহার করতেন না, স্যাটেলাইট ফোনও বন্ধ করে দেন। নিজের অবস্থান গোপন রাখতে তিনি সরাসরি কারোর সঙ্গে যোগাযোগ করতেন না। তদন্তে ধীরে ধীরে একটা গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। আল কায়দার বহু সদস্য বারবার একজন বিশ্বস্ত ব্যক্তির কথা বলছিল, যিনি ওসামার জন্য বার্তা আদান প্রদান করতেন। এই ব্যক্তির নাম ছিল আবু আহমেদ আল কুয়েতি। সিআই বিশ্বাস করতে শুরু করে এই কুরিয়ার যদি খুঁজে পাওয়া যায় তাহলে হয়তো ওসামার কাছেও পৌঁছানো সম্ভব হবে। বছরের পর বছর ধরে গোয়েন্দারা ফোন কল, আত্মীয় স্বজন, গাড়ির চলাচল, পুরনো তথ্য এবং বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট মিলিয়ে অবশেষে এই কুরিয়ারের পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয়। 2010 সালে সিআইএ ওই কুরিয়ারকে অনুসরণ করতে শুরু করে। তিনি নিয়মিত যেতেন পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের একটা অস্বাভাবিক বড় বাড়িতে। এই বাড়িটি ছিল অত্যন্ত রহস্যজনক। প্রায় 18 ফুট উঁচু দেয়াল দিয়ে শুরু কম্পাউন্ড ঘেরা ছিল। উপরে কাঁটাতারের ব্যবস্থা ছিল। কোনো টেলিফোন বা ইন্টারনেট সংযোগ ছিল না। বাড়ির বাসিন্দারা কখনো নিজেদের আবর্জনা বাইরে ফেলতো না, সব পুড়িয়ে ফেলতো। বাড়ির বারান্দাগুলোও উঁচু দেয়াল দিয়ে ঢেকে রাখা ছিল, যাতে বাইরে থেকে কেউ ভেতর দেখতে না পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল এত বড় বাড়ির মালিকের কোনো দৃশ্যমান আয়ের উৎস ছিল না। সিআইএ সন্দেহ আরও বাড়তে থাকে। সিআইএ ড্রোন ও স্যাটেলাইটের মাধ্যমে মাসের পর মাস বাড়িটির উপর নজরদারি চালায়। তারা দেখতে পায় একজন লম্বা মানুষ প্রতিদিন উঠানে হাঁটাহাঁটি করেন, কিন্তু তিনি কখনো বাড়ির বাইরে বের হন না। সিআইএ এই ব্যক্তিকে কোডনেম দেয় দ্য পেসার, অর্থাৎ যে শুধু এদিক ওদিক হাঁটে। তার উচ্চতা, চলাফেরা ও নিরাপত্তা ব্যবস্থা দেখে অনেক বিশ্লেষকের ধারণা হয় তিনিই সম্ভবত ওসামা বিন লাদেন। তবুও শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়নি। 2011 সালের শুরুতে সিআইএ তাদের বিশ্লেষণ প্রেসিডেন্ট বারাক ওবামার সামনে উপস্থাপন করে, কিন্তু একটা বড় সমস্যা ছিল। কেউ নিশ্চিত করে বলতে পারছিল না যে বাড়ির ভেতরে সত্যিই ওসামা আছেন কিনা। যদি অভিযান ব্যর্থ হয় তাহলে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের কারণে বড় আন্তর্জাতিক সংকট তৈরি হতে পারে। ওবামা কয়েক সপ্তাহ ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সামরিক কর্মকর্তা এবং সিআইএ প্রধানের সঙ্গে একাধিক বৈঠক করেন। শেষ পর্যন্ত তিনি ঝুঁকি নিয়েই অভিযানে অনুমোদন দেন। অভিযানের কোডনেম ছিল অপারেশন নেপচুন স্পিয়ার। এই অভিযানের জন্য নির্বাচিত হয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে দক্ষ বিশেষ বাহিনী ইউএস নেভি সিল টিম 6। তারা কয়েক সপ্তাহ ধরে গোপনে একই ধরনের একটা বাড়ির প্রতিরূপ তৈরি করে, যেখানে বারবার মহড়া দেওয়া হয়। অভিযানে ব্যবহারের জন্য বিশেষভাবে পরিবর্তিত স্টেল প্রযুক্তির ব্ল্যাক হক হেলিকপ্টার প্রস্তুত করা হয়, যাতে পাকিস্তানের রাডারে ধরা পড়ার সম্ভাবনা কম থাকে। স্থানীয় সময় গভীর রাতে 2টি স্টেল ব্ল্যাক হক হেলিকপ্টার করে নেভি সিল সদস্যরা আফগানিস্তান থেকে পাকিস্তানের অ্যাবোটাবাদে প্রবেশ করে। অভিযান শুরু হওয়ার পর একটা হেলিকপ্টার গরম বাতাস ও উঁচু দেয়ালের কারণে ভারসাম্য হারিয়ে কম্পাউন্ডের ভেতরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হননি। অন্য দল দ্রুত অভিযান চালিয়ে যায়। কম্পাউন্ডে প্রবেশ করে তারা ধাপে ধাপে প্রতিটি ভবন তল্লাশি করতে থাকে। অভিযানে কয়েকজন সশস্ত্র ব্যক্তি নিহত হয়, যার মধ্যে কুরিয়ার আবু আহমেদ আল কুয়েতিও ছিলেন। শেষ পর্যন্ত নেভি সিল সদস্যরা ভবনের উপরের তলায় পৌঁছে যায়।
যেখানে তারা ওসামা বিন লাদেনকে খুঁজে পায়। অভিযানের সময় তাকে গুলি করা হয় এবং তিনি ঘটনাস্থলে নিহত হন। পুরো অভিযান শুরু থেকে শেষ পর্যন্ত আনুমানিক 40 মিনিট স্থায়ী হয়। অভিযানের পর মার্কিন বাহিনী তার দেহ উদ্ধার করে এবং কম্পাউন্ড থেকে বিপুল পরিমাণ কম্পিউটার, হার্ড ড্রাইভ, নথি, ডিজিটাল স্টোরেজ এবং অন্যান্য গোয়েন্দা তথ্যও সংগ্রহ করে। দেহটি আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়। সেখানে মুখের বৈশিষ্ট্য, উচ্চতা, পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্য মিলিয়ে পরীক্ষা করা হয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে যুক্তরাষ্ট্র নিশ্চিত হয় যে নিহত ব্যক্তি সত্যি ওসামা বিন লাদেন। এরপর প্রেসিডেন্ট বারাক ওবামা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ঘোষণা করেন, জাস্টিস হ্যাজ বিন ডান। And finally, last week, I determined that we had enough intelligence to take action and authorized an operation to get Osama bin Laden and bring him to justice. অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেয় ওসামার মৃতদেহ কোনো দেশের মাটিতে দাফন করা হবে না। মার্কিন কর্মকর্তাদের মতে যদি নির্দিষ্ট কোনো কবর তৈরি হয় তাহলে সেটা ভবিষ্যতে চরমপন্থীদের জন্য তীর্থস্থানে পরিণত হতে পারে। ইসলাম রীতিনীতি অনুযায়ী যতটা সম্ভব দ্রুত মৃতদেহ ধোয়া, কাপড়ে জড়ানো এবং ধর্মীয় প্রার্থনা সম্পন্ন করার পর উত্তর আরব সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন থেকে তার দেহ সমুদ্রে সমাহিত করা হয়। 2021 সালে আগস্ট মাসে প্রায় 20 বছরের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করে। এই যুদ্ধ ছিল আমেরিকার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ যুদ্ধ, যার সূচনা হয়েছিল 9/11 হামলার পর আল কায়দাকে ধ্বংস করা এবং তাদের আশ্রয়দাতা তালেবান সরকারকে ক্ষমতা থেকে সরানোর উদ্দেশ্যে। কিন্তু সেনা প্রত্যাহারের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আফগানিস্তানের সরকারি বাহিনী দ্রুত ভেঙে পড়ে। তালেবান একের পর এক প্রদেশ দখল করে এবং 15ই আগস্ট 2021 সালে রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং 2 দশক পর আবার তালেবান আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসে। কাবুল বিমানবন্দরে তখন হাজার হাজার মানুষ দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে ভিড় জমায়। বর্তমানে তালেবান পুরো দেশ নিয়ন্ত্রণ করলেও আন্তর্জাতিকভাবে খুব কম দেশই তাদের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। আফগানিস্তানের অর্থনীতি মারাত্মক সংকটে পড়েছে, বিদেশি সাহায্য অনেক কমে গেছে, বেকারত্ব বেড়েছে এবং কোটি কোটি মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল। বিশেষ করে নারীদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অনেক ক্ষেত্রে মেয়েদের উচ্চশিক্ষা বন্ধ, বহু নারী চাকরি হারিয়েছেন এবং বিভিন্ন সামাজিক স্বাধীনতাও সীমিত হয়েছে। ফলে আফগানিস্তান এখনও বিশ্বের অন্যতম বড় মানবিক সংকটের মুখোমুখি। বর্তমানে আল কায়দা একটা বিকেন্দ্রীভূত নেটওয়ার্ক হিসেবে কাজ করে। তাদের বিভিন্ন আঞ্চলিক শাখা এখনও সক্রিয় রয়েছে, যেমন আরব উপদ্বীপে আল কায়দা ইন দ্য আরাবিয়ান পেনিনসুলা, আফ্রিকায় আল কায়দা ইন দ্য ইসলামিক মাগরেব, সোমালিয়ায় তাদের ঘনিষ্ঠ মিত্র আল শাবাব, সাহেল অঞ্চলে জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসালিনের মতো জোট। 9/11-এর পর শুরু হওয়া ওয়ার অন টেরর আগের মতো বিশাল সামরিক অভিযান হিসেবে না থাকলেও সন্ত্রাসবাদ দমন আজও বিশ্বের বহু দেশের অন্যতম প্রধান নিরাপত্তা অগ্রাধিকার। আজ 9/11-এর ঘটনায় 25 বছর পার হয়ে গেলেও সেই একই দিনের প্রভাব এখনও পৃথিবীর রাজনীতি, নিরাপত্তা, যুদ্ধনীতি, বিমান ভ্রমণ, গোয়েন্দা কার্যক্রম, ব্যক্তিগত গোপনীয়তা এবং আন্তর্জাতিক সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করে। টুইন টাওয়ার হয়তো আর নেই, কিন্তু 2001 সালের 11ই সেপ্টেম্বর যে নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা হয়েছিল তার ছায়া আজও বিশ্বের প্রতিটি প্রান্তে অনুভূত হয়। আপনার মতামত এই সম্বন্ধে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আমি সৌরাশিস, দেখা হচ্ছে একটা ভিডিওর সাথে।